আমাদের আজকের ম্যাটার অফ ডিসকাশন হচ্ছে পলিটিক্স অফ প্ল্যান্ড ডেভেলপমেন্ট। এটা আমাদের পার্ট বি ইউনিট 3 পলিটিক্স অফ প্ল্যান্ড ডেভেলপমেন্ট। এখন পলিটিক্স অফ প্ল্যান্ড ডেভেলপমেন্ট মানে এই ইউনিটের আমাদের ম্যাটার অফ ডিসকাশনটা কি? ইন্ডিয়ার আফটার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ার মধ্যে ইনিশিয়াল পিরিয়ডে ইন্ডিপেন্ডেন্স ঠিক পরেই ইন্ডিয়ার মধ্যে ডেভেলপমেন্ট নিয়ে যে ডিসকাশনটা হয়েছিল, কিভাবে ইন্ডিয়া ডেভেলপমেন্ট হবে, কিভাবে আমরা ইন্ডিয়ান ইকোনমি কি পলিসি নিয়ে এগিয়ে যাবে, ইন্ডিয়ার মধ্যে কি সিস্টেম আমরা অ্যাডপ্ট করব, এই যে ম্যাটার অফ ডিসকাশনগুলো, এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি এই ইউনিটের মূল বিষয়বস্তু, পলিটিক্স অফ প্ল্যান্ড ডেভেলপমেন্ট। আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স 1947-এ ইন্ডিয়ান ইকোনমিটা আন্ডার ডেভেলপ ছিল। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ ছিল সেই সময়। তো এত একটা খারাপ অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দেশ স্বাধীন হওয়ার পর দেশের সামনে একটা চ্যালেঞ্জ ছিল কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে উন্নত করা যায়, কিভাবে আমাদের দেশের যারা মানুষ নাগরিকরা আছেন তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানো যায়, কিভাবে ন্যাশনাল ইনকাম বাড়ানো যায়, পার ক্যাপিটা ইনকাম বাড়ানো যায়, এইগুলোই ছিল আমাদের সামনে মেইন চ্যালেঞ্জেস। সেটা ছিল আফটার মানে ওই ইন্ডিপেন্ডেন্সের ঠিক পরেই এই চ্যালেঞ্জেসগুলো আমাদের সামনে এসেছিল। তো সেই সময় কি হলো, সেই সময় আফটার ইন্ডিপেন্ডেন্স যখন আমাদের দেশের মধ্যে মানে ডিবেটটা চলছিল ইন্ডিয়ান ইকোনমি কি ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবে, সেই সময় দুটো প্রিন্সিপল বা দুটো আইডিওলজি এই ওয়ার্ল্ডের মধ্যে সেই সময়ে খুব বেশি প্রভাবী ছিল। একদিকে ছিল ক্যাপিটালিস্ট ইকোনমি, একদিকে ছিল কমিউনিস্ট ইকোনমি। দ্যাট ইজ একদিকে ইউএস এর ক্যাপিটালিজম, একদিকে সেই সময় ইউএসএসআর এর কমিউনিজম। তো এই যে দুটো সিস্টেম, কমিউনিজম আর ক্যাপিটালিজম, এই দুটো ইকোনমি কিন্তু পুরো পৃথিবীর মধ্যে মানে এই দুটো সিস্টেমের একটা প্রভাব পুরো পৃথিবীর মধ্যে ছিল। এবং ইন্ডিয়ার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে এই যে ক্যাপিটালিজম এবং কমিউনিজম এর মধ্যে থেকে কোন পলিসিকে অ্যাডপ্ট করে নিয়ে ইন্ডিয়া তার দেশের ইকোনমিক পলিসিটা বানাবে। ইন্ডিয়ার সেই সময়কার ম্যাক্সিমাম লিডার্সরা সাপোর্ট করেছিলেন সোভিয়েত সিস্টেমকে, যেটি ইজ কমিউনিস্ট ইকোনমিকে, অনেকজন আবার ক্যাপিটালিজমেরও সাপোর্ট করছিলেন। কিন্তু একটা জিনিস দেখা গেল যে আমাদের দেশের মধ্যে কমিউনিজম যেভাবে সাকসেসফুল হবে না পুরোপুরি, লাইক দ্যাট আমরা ক্যাপিটালিজমের মধ্যে পুরোপুরি যেতে পারবো না। আমাদের সামনে তিনটা বিষয় ছিল, এক ছিল ক্যাপিটালিজমের, এক ছিল কমিউনিজমের, আর আরেকটা ছিল গান্ধীর যেটা সোশ্যালিজম। তো এট লাস্ট ইন্ডিয়ান সেই সময় যারা লিডার্সরা ছিলেন, সেই সময় যারা থিঙ্কার্সরা ছিলেন, সবাই মিলে যে পলিসিটাকে অ্যাডপ্ট করলেন সেটা হচ্ছে সোশ্যালিজম, বা আমরা মানে আরো যদি স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে মিক্সড ইকোনমি, যেখানের মধ্যে সোশ্যালিজমেরও কিছু বিষয় আছে, ক্যাপিটালিজমেরও কিছু বিষয় আছে, যেটাকে নিয়ে ইন্ডিয়ার যে ইকোনমিক পলিসিটা সেই বিষয়টা তৈরি হলো। বেসিক্যালি ম্যাক্সিমাম পোরশন মানে ওই ইউএসএসআর ইকোনমির যেটা সোভিয়েত ইকোনমির ভাবধারায় আদর্শিত হলেও ক্যাপিটালিজমের কিন্তু কিছুটা অংশ নিয়ে ইন্ডিয়ান ইকোনমিটাকে তৈরি করা হলো। এবং এটার প্রাইমারি যেটা প্রাইম এইম ছিল সেই পলিসির, সেটা হচ্ছে কিভাবে ইন্ডিয়ার মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বাড়ানো যায়। এটা হচ্ছে আমাদের ইকোনমি। এই ইকোনমিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা ইকোনমিক কিভাবে ডেভেলপমেন্টের জন্য, ইকোনমিক প্ল্যানিং এর জন্য 1950-তে আমাদের দেশের মধ্যে গঠন করা হয় প্ল্যানিং কমিশন। 1950-তে আমাদের দেশের মধ্যে প্ল্যানিং কমিশন গঠন করা হয়, যে প্ল্যানিং কমিশনকে আমরা বলতে পারি যে ইকোনমিক ক্যাবিনেট অফ দ্য কান্ট্রি। ইকোনমিক ক্যাবিনেট অফ দ্য কান্ট্রি বলা হতো এক সময় প্ল্যানিং কমিশনকে। প্ল্যানিং কমিশনের কাজটা কি ছিল? প্ল্যানিং কমিশনের কাজটা ছিল যে সে দেশের ডেভেলপমেন্টের জন্য, দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্ল্যান তৈরি করবে। প্ল্যান মানে উইদাউট এনি প্ল্যান আমরা কিভাবে নিজের সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাব। তো ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং কমিশনের রেসপন্সিবিলিটি ছিল যে সে প্ল্যান তৈরি করবে, ইকোনমিক প্ল্যানিং করবে, এবং অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক প্ল্যানিং আমরা আমাদের এই যে মানে ইকোনমিটাকে এগিয়ে নিয়ে যাব। প্ল্যানিং কমিশন 1950-তে আমরা জানি এস্টাবলিশ হয়েছিল। আজকের দিনে প্ল্যানিং কমিশনটা ট্রান্সফর্ম হয়েছে ইন নীতি আয়োগ। আমি লিখে দিচ্ছি NITI নীতি আয়োগ। আজকের দিনে যেটা মানে পুরনো যেটা প্ল্যানিং কমিশন ছিল সেটাকে আমরা আজকের দিনে NITI নীতি আয়োগ নামে আমরা জানি। আগের যেটা প্ল্যানিং কমিশন ছিল সেটা হচ্ছে আজকের দিনে নীতি আয়োগ। তো কাজ নীতি আয়োগের কাজটা একটু মডিফাই করা হয়েছে, বাট বেসিক যেটা ছিল সেটা হচ্ছে দেশের যে মানে ইকোনমিক প্ল্যানিংটা তৈরি করা এবং অ্যাকর্ডিংলি সেই প্ল্যানিংগুলোর উপর ভিত্তি করে আমাদের চলা। এখন এই যে ইন্ডিয়ার যে প্ল্যানিং মানে আমাদের দেশের মধ্যে যে প্ল্যানিং কমিশন হলো বা আমাদের দেশের মধ্যে যে সোশ্যালিজম বা মানে মিক্সড ইকোনমির যে চিন্তাটা যে
কনসেপ্টটা আমরা যেটা অ্যাডপ্ট করলাম এর কিছু বেসিক এইম ছিল। এইগুলোর মানে বেসিক এইমের মধ্যে আমি আগে দু একটা কথা বলেছি যে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বেসিক এইমটা কি, ইন্ডিয়ান ইকোনমির বেসিক এইমটা কি ছিল। ফার্স্ট আমরা বলতে পারি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমাদের দেশের মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, ইকোনমিক প্ল্যানিং এমন একটা প্ল্যানিং হবে যে প্ল্যানিংটা আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারটাকে কিভাবে ডেভেলপ করা যায়। কারণ যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয় তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না। ইকোনমিক ডেভেলপমেন্ট না হলে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং হবে না, ডেভেলপ হবে না, পার ক্যাপিটা ইনকাম বাড়বে না, জিডিপি ডেভেলপমেন্ট হবে না, এই যে জিডিপি গ্রোথ হবে না, এই যে ব্যাপারগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সেকেন্ডলি ইন্ডিয়ান ইকোনমিকে কিভাবে সেলফ রিলায়েন্ট ইকোনমি করা যায়, সেই সেলফ রিলায়েন্ট এবং মানে মানে করার জন্য বিভিন্ন পলিসি বা মানে প্ল্যানিং এর যে অবজেক্টিভসটা ছিল ইন্ডিয়ার আফটার ইন্ডিপেন্ডেন্স, যে প্ল্যানিংগুলো তৈরি করা হলো বা প্ল্যানিং কমিশন হলো, সেই প্ল্যানিং কমিশনের মাধ্যমে যে ইকোনমিক প্ল্যানিংগুলো হলো এইগুলোই ছিল মূল এইম, যে কিভাবে আমার দেশের ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করা যায়, কিভাবে ইকোনমিটাকে সেলফ রিলায়েন্ট করা যায় এবং ন্যাশনাল ওয়েলথ যেগুলো আছে, দেশের যে সম্পদগুলো আছে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউট ইকুয়ালি করা যায় বা সেটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এইগুলো ছিল বেসিক এইম। এখন আমরা আসছি আমাদের দেশে যেটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। আমি ইন শর্ট লিখছি এফ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা হয়েছিল 1951 থেকে 1956, 1951 টু 1956 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। আমাদের দেশে স্বাধীনতার পর প্ল্যানিং কমিশন তৈরি হলো। প্ল্যানিং কমিশন সব তৈরি হওয়ার পর যেটা প্রথম যেটা আমাদের দেশে যেটা প্ল্যান তৈরি হলো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেটা হচ্ছে 1951 থেকে 1956 ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের আমাদের সব থেকে যে জায়গার মধ্যে খুব বেশি কনসেন্ট্রেট আমরা করেছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। কিভাবে এগ্রিকালচারাল সেক্টরকে ডেভেলপ করা যায়। আমরা জানি যে ইন্ডিয়ার আজকের দিন পর্যন্ত মানে মেজর পোরশন মানুষের সোর্স অফ ইনকাম হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। এগ্রিকালচার বেসড ইকোনমি হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তো এই এগ্রিকালচার সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়, আরো ডেভেলপ করে কিভাবে মানুষের ইনকামটাকে বাড়ানো যায়, এই ব্যাপারটাই ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মূল ম্যাটার অফ কনসার্ন। সবথেকে বেশি এমফাসিস ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের উপর এবং অ্যাকর্ডিংলি প্ল্যানটা যেটা তৈরি হয়েছিল সেই প্ল্যানের মধ্যে এগ্রিকালচার সেক্টরটাকে ইম্পর্টেন্স দিয়ে সেই প্ল্যান তৈরি হয়েছিল এবং সেই প্ল্যানের মধ্যে আরো কিছু প্রজেক্টসের উপর মানে ফোকাস করা হয়েছিল। সাম অফ দেম আর ভাকরা নাঙ্গাল ড্যাম, আমরা সবাই জানি যেটা একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট ছিল। এই ধরনের মানে কিছু প্রজেক্টের উপরও ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের কনসেন্ট্রেশনটা ছিল। তো ইন শর্ট যদি আমরা বলি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান পুরোপুরি কনসেন্ট্রেট করেছিল এগ্রিকালচারাল সেক্টরের উপর, কারণ ইন্ডিয়ার ম্যাক্সিমাম পোরশন মানুষ মানে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে এগ্রিকালচার বেসড ইকোনমি, আর ইন্ডিয়ার ম্যাক্সিমাম পোরশন মানুষের সোর্স অফ ইনকামটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর। সো দ্যাট ইজ ওয়াই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান পুরোপুরি কনসেন্ট্রেট করেছিল এগ্রিকালচারাল সেক্টরের মধ্যে এবং তার সাথেও কিছু ইম্পর্টেন্ট প্রজেক্টসের উপরও এই 5 ইয়ার প্ল্যান কনসেন্ট্রেট করেছিল। ওয়ান অফ দ্য আই মিন দ্য মোস্ট important of them is Bhakra Nangal Dam. You will find it in your textbook. Bhakra Nangal Dam সেটা ছিল আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মূল বিষয়। সেকেন্ডলি যদি আমরা আসি আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান চলছিল 1956 থেকে 1961। 1956 থেকে 1961 হচ্ছে আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেহেতু এগ্রিকালচারের উপর কনসেন্ট্রেট করেছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কনসেন্ট্রেট করেছিল ইন্ডাস্ট্রি সেক্টরে। ইন্ডাস্ট্রি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের একটা থিংকিং ছিল যে কেবলমাত্র এগ্রিকালচারের ডেভেলপমেন্ট দিয়ে দেশের সার্বিক ডেভেলপমেন্ট হবে না। কান্ট্রি যদি ওভারঅল ডেভেলপমেন্ট চাই তাহলে অ্যালং উইথ এগ্রিকালচার ইউনিট ইন্ডাস্ট্রি। তাই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের যে ম্যাটার অফ কনসার্ন ছিল মানে ফোকাসটা ছিল, প্রাইম ফোকাসটা ছিল অন ইন্ডাস্ট্রি। অ্যালং উইথ এগ্রিকালচার দে ফোকাসড অন ইন্ডাস্ট্রি বা হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রি সেক্টরের মধ্যে যে ফোকাসটা ছিল, এই ফোকাসের ওয়ান অফ দ্য মেজর রিজনটা ছিল কি কারণে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ইন্ডাস্ট্রির উপর বেশি তার ফোকাসটা ছিল। ওয়ান অফ দ্য রিজন ইজ এমপ্লয়মেন্টটাকে বাড়িয়ে দেওয়া। কিভাবে মানুষের কাছে এমপ্লয়মেন্ট, মানুষকে কিভাবে এমপ্লয়মেন্ট দেওয়া যায়,
তাই এগ্রিকালচারের মধ্যে যারা এমপ্লয়েড আছে তারা আছেন, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি ডেভেলপ না হয় তাহলে আমাদের দেশের মধ্যে এমপ্লয়মেন্ট বাড়বে না। তাই এই এমপ্লয়মেন্টটাকে বাড়ানোর জন্যই কি হলো, ইন্ডাস্ট্রির উপর ফোকাস করা হলো এন্ড রিডিউস দ্য ইনকামের মধ্যে যে ইনইকুয়ালিটি আছে সেটাকে রিডিউস করার জন্য। একজনের ইনকাম খুব বেশি হয়ে যাচ্ছে আর আরেকজনের ইনকাম খুব বেশি কম রয়ে যাচ্ছে, এই যে একটা গ্যাপ ইনইকুয়ালিটি, সেই ইনইকুয়ালিটিকে রিডিউস করার জন্য এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিসটা বাড়ানোর জন্যই আমাদের দেশের মধ্যে কি হলো, আমাদের দেশের মধ্যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে কি করলো, ফোকাস করলো। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এগ্রিকালচারাল সেক্টরের উপর বেস ছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ফোকাস করলো অন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা হেভি ইন্ডাস্ট্রিজের মধ্যে। নাও থার্ড 5 ইয়ার প্ল্যান যেটা 1961 থেকে 1966 পর্যন্ত ছিল, সেটা অলমোস্ট সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মতোই ছিল। থার্ড 5 ইয়ার প্ল্যানটা অলমোস্ট সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের যে পলিসি বা হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর বেস করে যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা ছিল, অ্যাকর্ডিংলি ওই অনুরূপী থার্ড 5 ইয়ার প্ল্যানটাও আমাদের দেশের মধ্যে ঠিক করা হয় এবং অ্যাকর্ডিংলি তারপর ওয়ার অফ অ্যানাদার প্ল্যানিং চলতেই থাকে। তো নেক্সট আমরা এখন ফার্স্ট আমরা ডিসকাস করলাম যে ইন্ডিয়ার যে 5 ইয়ার প্ল্যানস গুলো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান। নেক্সট পয়েন্টে আমরা ডিসকাস করব যে আফটার ইন্ডিপেন্ডেন্স এই যে প্ল্যানিং গুলো যখন শুরু হয়, সেই প্ল্যানিং শুরু হওয়ার পর কিছু কন্ট্রোভার্সিস আমাদের দেশের মধ্যে এরাইজ করে, একদম বেসিক কিছু কন্ট্রোভার্সিস। সেই বেসিক কন্ট্রোভার্সিস গুলোর মধ্যে ফার্স্ট যেটা একটা কন্ট্রোভার্সি ছিল, সেটা হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট। ফার্স্ট হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট। পাবলিক ভার্সেস প্রাইভেট, অর্থাৎ পাবলিক সেক্টরকে ইম্পর্টেন্স দেওয়া হবে না প্রাইভেট সেক্টরকে ইম্পর্টেন্সটা দেওয়া হবে, এটাই ছিল আমাদের পাবলিক ভার্সেস প্রাইভেট, অর্থাৎ পাবলিক সেক্টরকে ইম্পর্টেন্স দেওয়া হবে না প্রাইভেট সেক্টরকে ইম্পর্টেন্স দেওয়া হবে। তো এই যে ফার্স্ট যে কন্ট্রোভার্সিটা ছিল, ফার্স্ট কন্ট্রোভার্সির মধ্যে আমরা দেখতে হবে যে একটা জিনিস ছিল যে আমরা কোন সেক্টরের উপর ভিত্তি করে আমরা চলব, পাবলিক সেক্টর না প্রাইভেট সেক্টর। আমি আগেই বলেছি যে মিক্সড ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে আমরা যেটা প্রিন্সিপলটাকে ফলো করতাম সেটা হচ্ছিল মিক্সড ইকোনমি। তো এই যে মিক্সড ইকোনমির যে সিস্টেমটা, মিক্সড ইকোনমিটা প্ল্যানিং এর মধ্য দিয়ে চলে, কিন্তু তার পেছনে কিন্তু মার্কেটের একটা হাত থাকে। মিক্সড ইকোনমি যে পলিসি বা প্রিন্সিপাল যে সিস্টেমটা যেটা আমরা কাজ করছিলাম যেটার উপর, সেটা কি ছিল, সামনে ছিল যে না এটা প্ল্যানিং হবে, অ্যাকর্ডিংলি সেই কাজটা হবে প্ল্যানিং এর মধ্যে দিয়ে, কিন্তু এই মিক্সড ইকোনমির পেছনে কিন্তু মার্কেটের কিন্তু একটা ইনভিজিবল হ্যান্ড থেকে যায়, এটা মার্কেটের উপর ভিত্তি করেই চলে। তাই সেই সময় আমাদের কন্ট্রোভার্সিটা ছিল যে অনেকে ভাবতেন যে আমাদের দেশের মধ্যে প্রাইভেট সেক্টরকে ডেভেলপমেন্টের জন্য এডিকুয়েট চান্স দেওয়া হচ্ছে না, আবার অনেকের অপিনিয়ন ছিল যে পাবলিক সেক্টরকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে যে প্রাইভেট সেক্টরটা মার খেয়ে যাচ্ছে। আমি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের কথাটা যদি আবার রিপিট করে বলি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে আমরা একটা কথা দেখেছিলাম, ছিল যে ইন্ডাস্ট্রির উপর ফোকাস করা হয়েছিল, বলা হয়েছিল যে এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য এবং হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি হয় তাহলে এমপ্লয়মেন্টটা বাড়বে এবং ইনকামের মধ্যে গ্যাপটা মানুষের মধ্যে কমবে। এইটাই ছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে সেই এইমটা। এখন কথা হলো যে পাবলিক এবং প্রাইভেটের যদি ডিবেটের মধ্যে যদি আমি সেই জিনিসটাকে যদি ইনক্লুড করি তাহলে সেটা কি ছিল, সেম জিনিসটাই বলা হচ্ছে যে যদি আমি টু মাচ যদি অ্যাটেনশন যদি কেবলমাত্র আমি পাবলিকের মধ্যে দিই তাহলে প্রাইভেট সেক্টর ডেভেলপ করবে না, আর যদি প্রাইভেট সেক্টরের ডেভেলপমেন্ট না হয় তাহলে এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস এন্ড অল এইগুলো বাড়বে না। আবার আরেকদিকেও একজনের কথা ছিল যে যদি বেশি প্রাইভেট সেক্টরকে ইম্পর্টেন্স দেওয়া হয় তাহলে পাবলিক সেক্টরটা মার খেয়ে যাবে, এবং যেহেতু আমার দেশের ম্যাক্সিমাম পোরশন মানুষের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এত ভালো নয়, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয়, তাহলে কি হবে, আমরা ওই প্রাইভেট ক্যাপিটালিজমের রাস্তায় আমরা অলমোস্ট চলে যাব। তো
তো এই যে পাবলিক এন্ড প্রাইভেট যে ডিবেটটা, এটা ছিল ইন্ডিয়ান ইকোনমির একদম প্রথম দিকের একটা ডিবেট, যে আমাদের ফোকাসটা কোন দিকে থাকবে, আইদার ইন পাবলিক সেক্টর অর ইন প্রাইভেট সেক্টর। যদিও আমাদের দেশের মধ্যে পাবলিক সেক্টরকে ইম্পর্টেন্স বেশি দেওয়া হয়েছিল, প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দেওয়া হয়েছিল, বাট কম্পারেটিভলি কম। সেকেন্ড যে আমাদের যেটা কন্ট্রোভার্সিটা আসছে সেটা হচ্ছে এগ্রিকালচার ভার্সাস ইন্ডাস্ট্রি। এগ্রিকালচার ভার্সাস ইন্ডাস্ট্রি ডিবেটটাও সেমই ছিল, যে কোন মানে কোন এরিয়াটাকে ফোকাস করা হবে, আইদার ইন এগ্রিকালচারাল সেক্টর অর ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান এগ্রিকালচারের উপর বেস ছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান চলে এসেছিল ইন্ডাস্ট্রির উপর। তো এই যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি যেটা লড়াই, যে মানে ইন্ডিয়া এগ্রিকালচারের উপর ভিত্তি করে চলবে না ইন্ডিয়া ইন্ডাস্ট্রির উপর ফোকাসটা বেশি করবে, তো সেটা ছিল ওয়ান অফ দ্য মেজর ডিবেট ইন দ্য আর্লি পিরিয়ড। কারণ অনেকের অপিনিয়নটা ছিল যেহেতু আমার দেশটা এগ্রিকালচার বেসড ইকোনমি, এগ্রিকালচারের উপর অনেক মানুষ ডিপেন্ডেন্ট, তাই এগ্রিকালচারটাকে ডেভেলপ করা হোক, মানে বেশি ইম্পর্টেন্স ফোকাসটা এগ্রিকালচারের উপর দেওয়া হোক, সো দ্যাট ইন্ডিয়ান ইকোনমির মধ্যে মানুষ মানে বেশি লাভবান হতে পারে। আবার অনেকের কথা ছিল যে যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছাড়া একটা দেশের মানে পুরো ওয়ার্ল্ডের সাথে কম্পিট করার জন্য তোমার কেবলমাত্র এগ্রিকালচার দিয়ে হবে না, ইউ নিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরও জোরটা দেওয়া হোক। তো এই যে ডিবেটটা, এই ডিবেটটার মধ্যে ইন্ডিয়ার অনেক লিডার, জেসি কুমারাপ্পা ইজ ওয়ান অফ দ্য মানে ইম্পর্টেন্ট নেম, চৌধুরী চরণ সিং ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নেম, এদের মতো সেই সময়কার লিডাররা এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ডিসকাস করেছে এবং একটা ডিবেট চলছিল যে হোয়াট উই নিড আইদার এগ্রিকালচার অর ইন্ডাস্ট্রি। তো ইট ইজ অলসো অ্যানাদার ম্যাটার অফ কন্ট্রোভার্সি। তো আমরা দুটো কন্ট্রোভার্সি পেয়ে গেলাম। ইন্ডিয়ান আর্লি পিরিয়ডে, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, স্বাধীনতার পর প্ল্যানিংটা যখন চলছিল, প্ল্যানিং কমিশন গঠন হলো, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান গঠন হলো যেটা এগ্রিকালচারের উপর ছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ছিল ইন্ডাস্ট্রির উপর, মেইন ফোকাসটা ছিল, থার্ড 5 ইয়ার প্ল্যান অলমোস্ট ইন্ডাস্ট্রির উপর ছিল। এবং অ্যাকর্ডিংলি এই মানে পদ্ধতির পর আমাদের দেশের মধ্যে আর্লি পিরিয়ডে কিছু কন্ট্রোভার্সি তৈরি হলো, যে কন্ট্রোভার্সিগুলো ছিল যে আমরা কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে চলবো। ফার্স্ট কন্ট্রোভার্সি ছিল পাবলিক ভার্সেস প্রাইভেট, আমরা পাবলিক সেক্টরে ইম্পর্টেন্স বেশি দেবো না প্রাইভেট সেক্টরে ইম্পর্টেন্স বেশি দিব, সেটা ছিল আমাদের ফার্স্ট মানে কন্ট্রোভার্সি আমাদের দেশের মধ্যে। অ্যান্ড সেকেন্ড কন্ট্রোভার্সি যেটা আমরা ধরতে পারি সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার ভার্সাস ইন্ডাস্ট্রি। আমরা এগ্রিকালচারের উপর ফোকাস করবো, দেশের মানে আমরা ইন্ডিয়ান ইকোনমির উপর বেসটা কি হবে, এগ্রিকালচার বেসড ইকোনমি হবে না ইন্ডাস্ট্রি হেভি ইন্ডাস্ট্রি বেসড ইকোনমি হবে। তো এই যে এগ্রিকালচার ভার্সাস ইন্ডাস্ট্রি যে লড়াইটা ছিল সেটা ছিল আমাদের আরেকটা লড়াই। নেক্সট আমরা যেটা ধরতে পারি যে এই যে ইন্ডিয়ার যে ডিবেটটা হলো, মানে আমাদের এই যে প্ল্যানিং গুলো হলো, এত কিছু প্ল্যানিং হলো, বিভিন্ন কন্ট্রোভার্সিস গুলো এলো, সবকিছু হলো, কিন্তু এর থেকে নেট রেজাল্টটা কি এলো, বা আমরা বলতে পারি যে মেজর আউটকামস, হোয়াট আর দ্য আউটকামস অফ দিস ডিবেটস অর দ্য প্ল্যানিং, হোয়াট আর দ্য আউটকামস। তো এটা যদি আমরা বলি তাহলে ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইকোনমিক ফাউন্ডেশন। ফার্স্ট যেটা আমাদের আউটকাম হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক ফাউন্ডেশন। আমাদের দেশের এই যে প্ল্যানিং গুলো হলো, এতটা 5 ইয়ার প্ল্যান তৈরি করা হলো, এত কিছু হলো, এর থেকে আমরা আউটকাম কি হলো, রেজাল্টটা কি হলো। ফার্স্ট আমাদের যেটা আউটকাম আছে সেটা হচ্ছে ম্যাটার আমাদের দ্যাট ইজ ইকোনমিক ফাউন্ডেশন। ইকোনমিক ফাউন্ডেশন মানে কি, এই প্ল্যানিং থেকে আমাদের দেশের একটা বেস তৈরি হলো। বেস মানে আমরা বলতে পারি যে ইকোনমিটাকে সেলফ রিলায়েন্ট করার বা ইকোনমিটাকে স্টেবল করার জন্য আমরা কিছু ফাউন্ডেশন তৈরি করলাম, মানে আমরা কিছু বড় প্রজেক্টস আমরা ইমপ্লিমেন্ট করলাম, যে প্রজেক্টসগুলো কি করবে আমাদের ইকোনমির ফাউন্ডেশনটাকে স্ট্রং করবে। এই মানে প্রজেক্টসগুলোর মধ্যে যেমন আমাদের ভাকরানাঙ্গল ড্যাম, আমি আগে বলেছি, হীরাকুদ আছে ড্যাম ফর ইন ওড়িশা, হীরাকুদ ড্যাম অফ ওড়িশা, ভাকরানাঙ্গল ড্যাম ইন পাঞ্জাব। এইগুলো মানে এই যে ড্যামগুলো ছিল, এইগুলো ছিল আমাদের ইকোনমিটাকে সেলফ রিলায়েন্ট করার একটা বা ইকোনমিক ফাউন্ডেশনটাকে ঠিক করার একটা মাধ্যম। এছাড়াও আমাদের দেশের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমাদের দেশের যেটা ইকোনমিটা ছিল সেই ইকোনমির ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য ফোকাসটা ছিল, ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য ফোকাস করা হয়েছিল। তো ইকোনমিক ফাউন্ডেশনের মধ্যে কি ছিল, ট্রান্সপোর্ট কমিউনিকেশনটাকে ডেভেলপ করা হয়েছিল। ভাকরানাঙ্গল ড্যাম ইজ ওয়ান অফ দ্য মেজর প্রজেক্ট ছিল আর্লি পিরিয়ডের মধ্যে। হীরাকুদ ড্যাম অফ ওড়িশা, এগুলো ছিল আর্লি প্রজেক্ট, যার মাধ্যমে ইকোনমিক ফাউন্ডেশনটাকে স্ট্রং করার জন্য এই মানে এই আউটকামটা ওয়ান অফ দ্য আউটকাম ছিল আমাদের ইকোনমিক ফাউন্ডেশন।
সেকেন্ড পয়েন্টের মধ্যে আমরা যেটা আসছে সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মস। ল্যান্ড রিফর্মস সেকেন্ড আউটকামটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং বা প্ল্যান ডেভেলপমেন্টের, যেটা হচ্ছে ল্যান্ড রিফর্মস। ল্যান্ড রিফর্মসের মধ্যে একদম প্রথম যেটা আছে সেটা হচ্ছে এবলিশন অফ জমিদারি সিস্টেম। আগের যে জমিদারি ব্যবস্থাটা ছিল, ল্যান্ড রিফর্মস ভূমি সংরক্ষণ বা ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্মস পলিসির মাধ্যমে আগের দিনের যে জমিদারি সিস্টেমটা ছিল সেই জমিদারি সিস্টেমটাকে কি করা হলো, জমিদারি সিস্টেমটাকে এবলিশ করা হলো। সেকেন্ডলি আমরা পেতে পারি মানে আরেকটা যেটা ল্যান্ড রিফর্মস এর মধ্যে এসেছিল যে সেটা হচ্ছে আপার লিমিট অফ দ্য সিলিং অন দ্য অ্যামাউন্ট অফ এগ্রিকালচার ল্যান্ড টু বি ওন্ড বাই এ ফার্মার। কতটুকু ল্যান্ড বিক্রি করা যাবে, একজন ফার্মার কতটুকু ল্যান্ডের উপর তার চাষ করবে মানে কাজ করতে পারবে তার একটা লিমিট তৈরি করা। মানুষের মানে অনেক সময় দেখা গেল যে একজনের কাছে প্রচুর ল্যান্ড আছে আর একজনের কাছে নেই, তো এই যে গ্যাপটা, এই গ্যাপগুলোকে মিনিমাইজ করা, এগুলো হচ্ছে ল্যান্ড রিফর্মস। ল্যান্ড রিফর্মস সেকেন্ড যেটা আউটকাম ইকোনমিক প্ল্যান ডেভেলপমেন্ট এর ইনিশিয়াল পিরিয়ডের মধ্যে সেকেন্ড আউটকামটা ছিল আমাদের ল্যান্ড রিফর্মস। ল্যান্ড রিফর্মস এর মধ্যে মেজর যেটা ছিল সেটা হচ্ছে জমিদারি সিস্টেমের এভলিউশন করা, এবং এজ এ রেজাল্ট কি হলো, আমাদের মধ্যে অনেক সময় গ্যাপটা ছিল যে অনেকের কাছে অনেক জমিটা প্রচুর আছে, অনেকের কাছে জমি নেই, এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে রিডিউস করা, সেটা ছিল আমাদের আরেকটা আউটকাম। এন্ড থার্ড আউটকামটা হচ্ছে আমাদের গ্রিন রেভলিউশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট আউটকাম অফ দ্য ইকোনমিক প্ল্যানিং, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনটা কি? গ্রিন রেভলিউশনটা বেসিক্যালি হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা বলি সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের কি কাজটা ছিল যে আমাদের দেশের যে প্রোডাকশন লেভেলটা, সেই প্রোডাকশন এগ্রিকালচারাল প্রোডাকশন লেভেলটাকে বাড়িয়ে দেওয়া। গ্রিন রেভলিউশনের ফলে টেকনোলজির ইউজ হলো, এগ্রিকালচার সেক্টরের মধ্যে টেকনোলজির ইউজ হলো, এবং এই টেকনোলজির ইউজের ফলে এগ্রিকালচারের মধ্যে রাইজ ইন প্রোডাকশন, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি এই সমস্ত স্টেটের মধ্যে ফার্মার্সরা হিউজ মানে বেনিফিটেড হলো গ্রিন রেভলিউশনের পরে। প্রোডাকশনটা যত বাড়লো, ফুড গ্রেইনসে বিশেষ করে প্রোডাকশন যত বেশি বাড়লো তত বেশি ইকোনমিক ডেভেলপমেন্টটা মানে ইটস কোয়াইট পসিবল যে সেটা হলো। এটা হচ্ছে গ্রিন, কিন্তু গ্রিন রেভলিউশন থেকে অনেকটা নেগেটিভ ইম্প্যাক্টও এসেছিল। গ্রিন রেভলিউশনটা রিপিট, টেকনোলজিটা যখন এগ্রিকালচার সেক্টরের মধ্যে প্রোডাকশন সেক্টরে ইউজ হলো, এজ এ রেজাল্ট কি হলো, প্রোডাকশন লেভেলটা বেড়ে গেল। প্রোডাকশন লেভেলটা বাড়ার ফলে আমাদের দেশের কৃষকরা ডেভেলপ হলো, সেটা তো আনডাউটেডলি সেটা স্পেশালি পাঞ্জাব, হরিয়ানা, ইউপি এই সমস্ত স্টেটে যারা কৃষকরা ছিল, ফার্মার্সরা ছিল, ওরা ডেভেলপ হয়ে গেল, ডেভেলপমেন্ট হলো। কিন্তু ইন এগেইনস্ট অফ ইট গ্রিন রেভলিউশনের পরে কিছু মানে ক্ষতি হলো, নেগেটিভ ইম্প্যাক্টস এসেছিল। সেই নেগেটিভ ইম্প্যাক্টসের মধ্যে বিশেষ করে কারা মানে মেইনলি সাফারার হলো যারা ছোট কৃষকরা ছিল। গ্রিন রেভলিউশনের ফলে যারা বড় কৃষকরা ছিল ওদের ডেভেলপমেন্ট হয়ে গেল, কিন্তু যারা ছোট ছোট যারা কৃষকরা ছিল ওদের পক্ষে টেকনোলজিক্যাল বেস ইকোনমি উপর ভিত্তি করে চলা মানে টেকনোলজি ইউজ করা ওদের পক্ষে পসিবল ছিল না, কারণ ওদের সেই ক্যাপাসিটিও ছিল না। এজ এ রেজাল্ট কি হলো, ওদের পক্ষে সেই মানে গ্রিন রেভলিউশনের বেনিফিটটা নেওয়া পসিবল হলো না। তো এই যে তিনটা মেজর আউটকামস, ফার্স্ট আমাদের যেটা আউটকাম ছিল সেটা হচ্ছে ইকোনমিক ফাউন্ডেশন, দেশের ইকোনমিক বেসটাকে তৈরি করা, ইকোনমির একটা বেস তৈরি করা যার উপর ভিত্তি করে ইন ফিউচার দেশের ইকোনমিটা চলবে। সেকেন্ডলি এসেছিল ল্যান্ড রিফর্ম, যেটার মধ্যে জমিদারি সিস্টেমটাকে এবলিশ করা হয়েছিল, লিমিট তৈরি করা হয়েছিল যে একটা মানে ফার্মারের লিমিট অফ মানে ল্যান্ড, সেটা কারণ আমাদের দেশে আগে কি ছিল যে ল্যান্ডের উপরে একটা মানে গ্যাপ ছিল, একটা ওয়াইড গ্যাপ ছিল, কারো উপর বেশি ছিল, কারো কাছে কারো কম ছিল। এই যে একটা ওয়াইড গ্যাপ, এই ওয়াইড গ্যাপটাকে কম করার জন্য সেই ল্যান্ড রিফর্মসের পলিসিটা এসেছিল। এন্ড থার্ডলি কামস গ্রিন রিভলিউশন। গ্রিন রিভলিউশনটা কি ছিল যে এগ্রিকালচারাল সেক্টরের মধ্যে মানে টেকনোলজিটাকে ইউজ করে প্রোডাকশনটাকে বাড়িয়ে দেওয়া। তো এই যে সবুজ বিপ্লবটা হয়েছিল, এই প্রোডাকশন লেভেলটা বাড়ার ফলে কেবলমাত্র যারা রিচ যারা মানে ফার্মার্সরা ছিল বেনিফিটেড দেন, বাট যারা ছোট ছোট ফার্মার্সরা ছিল তাদের সেই বেনিফিটটা গ্রিন রিভলিউশন থেকে তারা পায়নি। তো আমরা মোটামুটি আমাদের এই ভিডিওর মধ্যে এটাই হচ্ছে মূল ম্যাটার অফ ডিসকাশন যে কি ছিল। ফার্স্ট আই রিপিট अगेन, হোয়াট ইজ প্ল্যান ডেভেলপমেন্ট? প্ল্যান ডেভেলপমেন্ট হচ্ছে যে একটা প্রসেস তৈরি করা যার মাধ্যমে মানে একটা প্ল্যান তৈরি করা, প্ল্যানিং এর উপর ভিত্তি করে নিজের দেশের ডেভেলপমেন্টটাকে এনশিওর করা, সেটা হচ্ছে প্ল্যান ডেভেলপমেন্ট বেসিক্যালি। ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ার মধ্যে কি ছিল? ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া কোন ধরনের ইকোনমির উপর বেস করে চলবে, সোভিয়েত সিস্টেম অফ ইকোনমি না ইউএস সিস্টেম অফ ইকোনমি, সেটা নিয়ে ইন্ডিয়ার মধ্যে একটা কন্ট্রোভার্সি ছিল। এবং ইন্ডিয়ার অনেক লিডাররা সেই সময় ইন্সপায়ার্ড ছিলেন সোভিয়েত সিস্টেম অফ ইকোনমি নিয়ে, যেটা ছিল কমিউনিজম, আবার অনেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন আমেরিকার ক্যাপিটালিজম দেখে। কিন্তু অ্যাট লাস্ট ইন্ডিয়ার মধ্যে কি হলো, কমিউনিজম এবং ক্যাপিটালিজমকে মিলিয়ে একটা সোশ্যালিস্ট মানে পুরোপুরি সোশ্যালিস্ট না হলেও একটা সেই ধরনের একটা ইকোনমি তৈরি হলো, যেখানের মধ্যে প্রাইভেট সেক্টরের একটা ভূমিকা ছিল এবং পাবলিক সেক্টরের একটা ভূমিকা
ছিল, যেটাকে আমরা বলতে পারি মিক্সড ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিটা আজকের দিনে এটা সেটা আছে মিক্সড ইকোনমি, যেখানের মধ্যে বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর গো টুগেদার। সেটা ছিল প্ল্যানিংটাকে ফর্মুলেট করার জন্য, প্ল্যানিং বানানোর জন্য, এক্সিকিউট করার জন্য আমাদের দেশের মধ্যে 1950-তে প্ল্যানিং কমিশন তৈরি করা হলো। যে প্ল্যানিং কমিশন আজকের দিনে নীতি আয়োগ নামে যেটা আমরা জানি, এই প্ল্যানিং কমিশনকে দেশের ইকোনমিক ক্যাবিনেটও বলা হয়, যারা দেশের ইকোনমি নিয়ে সমস্ত ডিসিশন নিত, পুরো প্ল্যান তৈরি করতো। অ্যাকর্ডিংলি প্ল্যানিং কমিশন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান তৈরি হলো ইন দ্য ইয়ার 1951 থেকে 1956 ইন্ডিয়ার ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হলো। যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ম্যাটার অফ মানে কনসার্ন ছিল এগ্রিকালচারাল সেক্টর, পুরোপুরি ফোকাস ছিল এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য। কারণ ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মানে সেই সময় একটা থিঙ্কিং ছিল যে যেহেতু ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষ এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট, সোর্স অফ ইনকাম এগ্রিকালচার, তাই এগ্রিকালচার সেক্টরটাকে ডেভেলপমেন্ট করা প্রয়োজন। তাই ইন্ডিয়ার ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মেইন ফোকাসটা ছিল এগ্রিকালচারাল সেক্টরের উপর। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ছিল 1956 থেকে 61। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের ম্যাটার অফ কনসার্ন ছিল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কারণ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ভাবছিল যে কেবলমাত্র এগ্রিকালচার দিয়ে দেশের ইকোনমির ডেভেলপমেন্ট পসিবল নয়, তাই দেশের মধ্যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ানোর জন্য এবং ইনকামের মধ্যে যে ইনইকুয়ালিটি আছে সেই গ্যাপটাকে কমানোর জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রয়োজন আছে। তাই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মেইন ফোকাসটা ছিল হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ফোকাস করলো। তো এটা ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মধ্যে এগ্রিকালচার, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঠিক পরে যদি আমরা আসি, দুটো কন্ট্রোভার্সি অ্যারাইজ করেছিল ইন দ্য একদম ভেরি ইনিশিয়াল পিরিয়ডের মধ্যে। আমাদের দুটো কন্ট্রোভার্সি অ্যারাইজ করেছিল, একটা ছিল পাবলিক সেক্টর ভার্সেস প্রাইভেট সেক্টর, আরেকটা ছিল ইন্ডাস্ট্রি ভার্সেস এগ্রিকালচার। পাবলিক আর প্রাইভেটের মধ্যে ছিল যে মানে সেই সময় অনেকের অপিনিয়ন ছিল যে আমরা পাবলিক সেক্টরের উপর বেশি কনসেন্ট্রেট করব, আবার অনেকের অপিনিয়ন ছিল প্রাইভেট সেক্টরের উপর বেশি মানে কনসেন্ট্রেট করব। এই পাবলিক এন্ড প্রাইভেটের একটা ডিবেট চলছিল, অনেকের অপিনিয়নটা পাবলিক, অনেকের প্রাইভেট। কিন্তু যাই হোক, ইন্ডিয়ার মধ্যে একটা জিনিস হলো কি, মানে বোথ দ্য সেক্টরস পাবলিক এন্ড প্রাইভেট দুটো সেক্টরকে নিয়েই কাজ শুরু হলো। এন্ড আরেকটা কন্ট্রোভার্সিটা অ্যারাইজ হয়েছিল, সেটা হচ্ছিল এগ্রিকালচার ভার্সেস ইন্ডাস্ট্রি, অর্থাৎ এগ্রিকালচারের উপর মেইন ফোকাস দেওয়া হবে না ইন্ডাস্ট্রির উপর। চরণ সিং, জেসি কুমার পা এদের মতো লিডাররা ভাবছিলেন যে এগ্রিকালচারের উপর ভিত্তি করা প্রয়োজন। আবার অনেক লিডার ছিলেন যাদের থিঙ্কিংটা ছিল, অপিনিয়নটা ছিল যে আমরা ইন্ডাস্ট্রি সেক্টরের উপরও ফোকাসটা করতে হবে। তো ইন্ডাস্ট্রি ভার্সেস এগ্রিকালচার এন্ড পাবলিক ভার্সেস প্রাইভেট, এই দুটো ছিল আমাদের মানে কন্ট্রোভার্সি, মানে এই কন্ট্রোভার্সিটা অ্যারাইজ করেছিল একদম ইনিশিয়াল পিরিয়ডের মধ্যে। এবং লাস্টে যদি আমরা ডিসকাস করি যে আমাদের আউটকামটা কি ছিল, এই যে প্ল্যান ডেভেলপমেন্টের ফলে আমাদের কিছু আউটকামসটা ছিল, সেই আউটকামসগুলো কি কি, সেই আউটকামসগুলোর মধ্যে আমরা ফার্স্ট যদি দেখি, সেটা হচ্ছে আমাদের ইকোনমিক ফাউন্ডেশন। প্ল্যানিং এর মাধ্যমে আমাদের দেশের মধ্যে একটা ইকোনমিক ফাউন্ডেশন তৈরি করা হবে, যাতে করে ইকোনমিটা সেলফ রিলায়েন্ট হয় এবং ইন্ডিয়ান ইকোনমি তার ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে পারে, সো দ্যাট ইন ফিউচার ডেভেলপমেন্টের প্রসেস আমরা যেতে পারি। তো ইকোনমিক ফাউন্ডেশনটা ছিল মেজর আউটকাম। সেকেন্ডলি ল্যান্ড রিফর্মস, ভূমির সংস্কার এবং জমিদারি সিস্টেমটাকে শেষ করা। এন্ড থার্ড আউটকামটা ছিল গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশনের ফলে দেশের মধ্যে প্রোডাকশন লেভেলটা বাড়লো, কিন্তু গ্রিন রেভলিউশনের ফলে কেবলমাত্র ধনী যারা মানে রিচ ফার্মার্সরা বেনিফিটেড হলো, পুয়ার ফার্মাররা এত বেশি বেনিফিটেড হতে পারলো না। তো এটাই ছিল আমাদের এই যে ইউনিটটা প্ল্যান ডেভেলপমেন্ট, আমাদের যে ইউনিটটা ছিল, এতটুকুই হচ্ছে আমাদের এই ইউনিটের মূল ম্যাটার অফ ডিসকাশন।